নমস্কার, আমি অনিতা। আমার স্টোরি উইথ অনিতা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালীর দ্বাদশ পরিচ্ছেদ। চলুন শুরু করি। বৈশাখ মাসের দিন, প্রায় দুপুরবেলা। সর্বজয়া বাটনা বাটিতে বাটিতে ডান হাতের কাছে রক্ষিত একটা ফুলের সাজিতে, অনেকদিন হইতে ফুলের সহিত সম্পর্ক নাই, মশলা রাখিবার পাত্র হিসেবে ব্যবহৃত হয়, তাতে মশলা খুঁজিতে গিয়া বলিল, আবার জিরে মরিচের পুটুলিটা কোথায় নিয়ে পালালি? বড্ড জ্বালাতন করছিস অপু, রাঁধতে দিবি নে। তারপর একটু পরেই বলো, এখন মা খিদে পেয়েছে। অপুর দেখা নাই। দিয়ে যা বাপ আমার, লক্ষ্মী আমার। কেন জ্বালাতন করছিস বল দেখি, দেখছিস বেলা হয়ে যাচ্ছে। অপু রান্নাঘরের ভিতর হইতে দুয়ারের পাশ দিয়া ঈষৎ উঁকি মারিল। মায়ের চোখ সেদিকে পড়িতেই তাহার দুষ্টুমির হাসি ভরা টুকটুকে মুখখানি শামুকের খোলার মধ্যে ঢুকিয়া পড়িবার মতো তৎক্ষণাৎ আবার দুয়ারের আড়ালে অদৃশ্য হইল। সর্বজয়া বলিল, দেখ দেখি কাণ্ড, কেন বাপু দিক করিস দুপুরবেলা, দিয়ে যা। অপু পুনরায় হাসি মুখে ঈষৎ উঁকি মারিল। ওই আমি দেখতে পেয়েছি, আর লুকুতে হবে না, দিয়ে যা। হি হি। আমোদের হাসি হাসিয়া সে আবার দুয়ারের আড়ালে মুখ লুকাইল। সর্বজয়া ছেলেকে ভালো রূপেই চিনিত। যখন অপু ছোট্ট, খোকা 1.5 বছরেরটি, তখন দেখিতে সে এখনকার চেয়েও টুকটুকে ফর্সা ছিল। সর্বজয়ার মনে আছে, সে তাহার ডাগর চোখ দুটিতে বেশ করিয়া কাজল পরাইয়া কপালের মাঝখানে একটি টিপ পরাইয়া দিত ও তাহার মাথায় একটা নীল রঙের কম দামের ঘুন্টিওয়ালা পশমের টুপি পরাইয়া কোলে করিয়া সন্ধ্যার পূর্বে বাহিরের রকে দাঁড়াইয়া ঘুম পাড়াইবার উদ্দেশ্যে সুর টানিয়া টানিয়া বলিত, আয়রে পাখি, লেজ ঝোলা, আমার খোকনকে নিয়ে গাছে তোলা। খোকা ট্যাপা ট্যাপা ফুলো ফুলো গালে মায়ের মুখের দিকে হা করিয়া চাহিয়া থাকিত। পরে হঠাৎ কি মনে করিয়া সম্পূর্ণ দন্তহীন মারি বাহির করিয়া আহ্লাদে 8খানা হইয়া মল পড়া অসম্ভব রূপ ছোট্ট পায়ে মাকে আঁকড়াইয়া ধরিয়া মায়ের পিঠের দিকে মুখ লুকাইত। সর্বজয়া হাসি মুখে বলিত, ও মা, খোকা আবার কোথায় লুকোলো? তাই তো, দেখতে তো পাচ্ছি নে। ও খোকা। পরে সে ঘাড়ের দিকে মুখ ফিরাইতেই শিশু আবার হাসিয়া মুখ সামনের দিকে ফিরাইত এবং নির্বোধের মতো হাসিয়া মায়ের কাঁধে মুখ লুকাইত। যতই সর্বজয়া বলিত, ও মা, কই আমার খোকা, কই আবার কোথায় গেল, কই দেখি, ততই শিশুর খেলা চলিত। বারবার সামনে পিছনে ফিরিয়া সর্বজয়ার ঘাড়ে ব্যথা হইলেও শিশুর খেলা শেষ হইত না। সে তখন একেবারে আনকোড়া টাটকা, নতুন সংসারে আসিয়াছে। জগতের অফুরন্ত আনন্দ ভাণ্ডারের এক অনুসন্ধান পাইয়া তাহার অবোধ মন সেটিকে লইয়াই লোভীর মতো বার বার আস্বাদ করিয়াও স্বাদ মিটাইতে পারিতেছে না। তখন তাহাকে থামায় এমন স্বাদ তাহার মায়ের কোথায়? খানিক্ষণ এরূপ করিতে করিতে তাহার ক্ষুদ্র শরীরে শক্তির ভাণ্ডার ফুরাইয়া আসিত। সে হঠাৎ যেন অন্যমনস্ক হইয়া হাই তুলিতে থাকিত। সর্বজয়া ছোট্ট হাটির সামনে তুড়ি দিয়া বলিত, 60-60, ওই দেখো দেয়ালা করে, এইবার বাছার আমার ঘুম আসছে। পরে সে মুগ্ধ নয়নে শিশুপুত্রের টিপ কাজল পরা কচি মুখের দিকে চাহিয়া বলিত, কত রঙ্গই জানে সনকু আমার, তবু তো এই সেটের 1.5 বছরের। হঠাৎ সে আকুল চুম্বনে খোকার রাঙা গাল দুটি ভরাইয়া ফেলিত, কিন্তু মায়ের এই গাঢ় আদরের প্রতি সম্পূর্ণ ঔদাসীন প্রদর্শন করিয়াই শিশুর নিদ্রাতুর আখি পাতা ঢুলিয়া আসিত। সর্বজয়া খোকার মাথাটি আস্তে আস্তে নিজের কাঁধে রাখিয়া বলিত, ও মা, সন্ধেবেলা দেখ ঘুমিয়ে পড়ল,
এই ভাবছি সন্ধেটা উতরুলে দুধ খাইয়ে তবে ঘুম পাড়াবো। দেখো কাণ্ড। সর্বজয়া জানি তো, ছেলে 8 বছরের হইলে কি হইবে, সেই ছেলেবেলাকার মতো মায়ের সহিত লুকোচুরি খেলিবার স্বাদ এখনো মিটে নাই। এমন সব স্থানে লুকায় যেখান হইতে অন্ধ তাহাকে বাহির করিতে পারে, কিন্তু সর্বজয়া দেখিয়াও দেখে না। এক জায়গায় বসিয়াই এদিকে ওদিকে চায়, বলে তাই তো, কোথায় গেল, দেখতে তো পাচ্ছি নে। অপু ভাবে মাকে কেমন ঠকাইতে পারা যায়। মায়ের সহিত এ খেলা করিয়া মজা আছে। সর্বজয়া জানে যে খেলায় যোগ দিবার ভান করিলেই এইরূপ সারাদিন চলিতে পারে। কাজেই সে ধমক দিয়া কহিল, তাহলে কিন্তু থাকলো পড়ে রান্নাবান্না। অপু, তুমি ওই রকম করো, খেতে চাইলে তখন দেখবে মজাটা। অপু হাসিতে হাসিতে গুপ্তস্থান হইতে বাহির হইয়া মশলার পুটুলি মায়ের সামনে রাখিয়া দিল। তাহার মা বলিল, যা একটু খেলা করগে, যা বাইরে দেখগে, যা দেখি তো দিদি কোথায় আছে। গাবতলায় দাঁড়িয়ে একটু হাঁক দিয়ে ডাক দেখি, আজ তার নাইবার দিন, হতছাড়ামের নাগাল পাওয়ার জো আছে। যা তো লক্ষ্মী ছেলে। কিন্তু এখানে মাতৃ আদেশ পালন করিয়া সুপুত্র হইবার কোনো চেষ্টা তাহা দেখা গেল না। সে বাটনা বাটারত মায়ের পেছনে গিয়া কি করিতে লাগিল। সর্বজয়া পিছন ফিরিয়া দেখিল, অপু বড়ি দেওয়ার জন্য চালের বাতায় রক্ষিত একটা পুরানো চট আনিয়া মুড়ি দিয়া মেঝেতে হামাগুড়ি দিয়া বসিয়া আছে। দেখো দেখো ছেলের কাণ্ড দেখো একবার। ও লক্ষ্মী ছাড়া, ওতে যে 7 রাজ্যির ধুলো। ফেল ফেল, সাপ মাকড় আছে না কি আছে ওর মধ্যে, আজ কতদিন থেকে তোলা রয়েছে। না, বললে যদি কথা শোনে। বাবা আমার, শোনা আমার, ওখানে ফেলো আমার বাটনার হাত। দুষ্টুমি করো না, ছি। থলে মোড়া মূর্তিটা হামাগুড়ি দিয়া এবার 2 কদম আগাইয়া আসিল। সর্বজয়া বলিল, ছুবি ছুবি। ছুঁয়ো না মানিক আমার। ওহ, ভয় একেবারে কাঠ হয়ে গিয়েছি, ভারী ভয় হয়েছে আমার। অপু হি হি করিয়া হাসিয়া থলিখানি খুলিয়া একপাশে রাখিয়া উঠিয়া দাঁড়াইল। তাহার মাথার চুল, মুখ, চোখের ভুরু, কান ধুলায় ভরিয়া গিয়াছে। মুখ কাচুমাচু করিয়া সে সামনের ক্ষুদ্র দাঁত কিচকিচ করিতেছে। ও মা, আমার কি হবে? হ্যাঁ রে হতভাগা, ধুলো মেখে যে একেবারে ভূত সেজেছিস। উফ, ওই পুরনো থলেটার ধুলো, একেবারে পাগল। ধূলিধূসরিত অবোধ পুত্রের প্রতি করুণা ও মমতায় সর্বজয়ার বুক ভরিয়া আসিল। কিন্তু অপুর পরনে বাসি কাপড়, নাহিয়া ধুইয়া ছোঁয়া চলে না। বলিয়া বলিল, ওই গামছাখানা নে, ওই দিয়ে ধুলোগুলো আগে ঝেড়ে ফেল। ছেলে যেন কি একটা। খানিকটা পরে ছেলেকে রান্নাঘরে পাহারার জন্য বসাইয়া সে জল আনিতে বাহির হইয়া যাইতেছে। দেখে দরজা দিয়া দুর্গা বাড়ি ঢুকিতেছে। মুখ রৌদ্রে রাঙা, মাথার চুল উস্কো খুস্কো, অথচ ধুলো মাখা পায় আলতা পরা। একেবারে মায়ের সামনে পড়িতে আঁচলে বাঁধা আম দেখাইয়া ঢোক গিলিয়া কহিল, এই পুণ্যি পুকুরের জন্য ছোলার গাছ আনতে গেছিলাম রাজিদের বাড়ি, আম পেড়ে এনেছে, ভাগ হচ্ছে, তাই রাজির পিসিমা দিলে। আহা, মেয়ের দশা দেখো, গায়ে খড়ি উঠছে, মাথার চুল দেখলে গায়ে জ্বর আসে। পুণ্যি পুকুরের জন্য ভেবে তো তোমার রাত্রিরে ঘুম নেই। পরে মেয়ের পায়ের দিকে চাহিয়া কহিল, ফের বুঝি লক্ষ্মীর চুবড়ির থেকে আলতা বের করে পড়া হয়েছে। দুর্গা আঁচল দিয়া মুখ মুছিয়া উস্কো খুস্কো চুল কপাল হইতে সরাইয়া বলিল, লক্ষ্মীর চুবড়ির আলতা বই কি, আমি সেদিন হাটে বাবাকে দিয়ে আলতা আনালাম 1 পয়সার, তার দরুন 2 পাতা আলতা আমার পুতুলের বাক্সে ছিল না বুঝি। হরিহর কলকে হাতে রান্নাঘরের দাওয়ায় আগুন লইতে আসিল। সর্বজয়া বলিল, ঘন্টায় ঘন্টায় তামাকে আগুন দিই কোথা থেকে? সুন্দরী কাঠের বন্দোবস্ত করে রেখেছ কিনা একেবারে? বাসে চালায় আগুন কতক্ষণ থাকে যে আবার ঘড়ি ঘড়ি তামাক খাওয়ার আগুন জোগাবো? পরে আগুন তুলিবার জন্য রক্ষিত একটা ভাঙা পিতলের হাতাতে খানিকটা আগুন উঠাইয়া বিরক্ত মুখে সামনে ধরিল। পরে সুর নরম করিয়া বলিল,
কি হলো? একরকম ছিল তো সবই ঠিক, বাড়ি শুদ্ধ সবাই মন্তর নেবার কথাই হয়েছিল, কিন্তু একটু মুশকিল হয়ে যাচ্ছে। মহেশ বিশ্বাসের শ্বশুরবাড়ির বিষয় আশয় নিয়ে কি গোলমাল বেঁধেছে। বিশ্বাস মশাই গিয়েছে সেখানে চলে, সেই আসল মালিক কিনা, তাই আবার একটু পিছিয়ে গেল। আবার এদিকেও তো অকাল পড়ছে আষাঢ় মাস থেকে। আর সেই যে বাসের জায়গা দেবে, বাস করাবে বলেছিল, তার কি হলো? এই নিয়ে একটু মুশকিল বেঁধে গেল কিনা। ধরো যদি মন্তর নেওয়া পিছিয়ে যায়, তবে ও কথার ওঠাই কি করে? সর্বজয়া খুব আশায় ছিল, সংবাদ শুনিয়া আশাভঙ্গ হইয়া পড়িল। বলিল, তা ওখানে না হয় অন্য কোনো জায়গায় দেখো না। বিদেশে মান আছে, এখানে কেউ পৌঁছে? এই দেখো, আম কাঁঠালের সময় একটা আম কাঁঠাল ঘরে নেই। মেয়েটা কাদের বাড়ি থেকে দুটো আধপচা আম নিয়ে এলো। পরে সে উদ্দেশ্যে বাড়ির পশ্চিম দিকে মুখ ফিরাইয়া বলিল, এই ঘরের দৌড় থেকে ঝুড়ি ঝুড়ি আম পেড়ে নিয়ে যায়। বাচ্চারা আমার চেয়ে চেয়ে দেখে, এ কি কম কষ্ট? বাগানের কথার উল্লেখে হরিহর বলিল, উহ, ও কি কম ধরিবাজ নাকি? বছরে 25 টাকা খাজনা ফেলে ছেলে হতো, তাই কিনা লিখে নিলে 5 টাকায়। আমি গিয়ে এত করে বললাম, কাকা, আমার ছেলেটা মেয়েটা আছে, ওই বাগানে আমজাম কুড়িয়ে মানুষ হচ্ছে, আমার তো আর কি কোথাও কিছু নেই। আর ধরুন আমাদের জ্ঞাতির বাগান, আপনার তো ঈশ্বর ইচ্ছে কোনো অভাব নেই, দুটো অত বড় বাগান রয়েছে, আম জাগ, নারকেল, সুপুরি, আপনার অভাব কি? বাগানখানা গিয়ে ছেড়ে দিন গে যান। তা বলে কি জানো? বললে নীলমণি দাদা বেঁচে থাকলে ওর কাছে নাকি 300 টাকা ধার করেছিল, তাই অমনি শোধ করে নিল। শোনো কথা, নীলমণি দাদার বড্ড অভাব ছিল কি না, তাই 300 টাকার জন্য গিয়েছে ভুবন মুখুজ্জের কাছে হাত পাততে। বৌদিকে ভালো মানুষ পেয়ে মাথায় হাত বুলিয়ে নিলে আর কি। ভালো মানুষ তো কত, সেও নাকি বলেছে যে জ্ঞাতি 70। ওর হাতে বাগান থাকলে তো আর কিছু পাওয়া যাবে না, ফল পাকুড়ি এমনিই খাবে। তার চেয়ে কিছু কম জমাতেও যদি বন্দোবস্ত হয়, খাজনাটা তো পাওয়া যাবে। হরিহর বলিল, খাজনা কি আর আমি দিতাম না? বাগান জমা দেবে, তাই কি আমায় জানতে দিলে? বৌদিদিকে লুচি মোহনভোগ খাইয়ে হাত করে চুপি চুপি লিখিয়ে নিলেন।